মাসুদ রানা সিরিজের গল্প আমি সোহানা পর্ব 2। আকস্মিক দ্রুতগতিতে পরপর কয়েকবার পরস্পরকে আঘাত করল লম্বা ফলা দুটো। না না না! মাথা নেড়ে চিৎকার করে পিছিয়ে এলেন প্রফেসর মাল্টেজি নিগুয়েডা। তীক্ষ্ণাগ্র অসি নিচু করে ছাদের অ্যাসফল্ট মেঝের দিকে তাক করলেন। আপনাকে আগেও আমি বলেছি সিনোরিটা, আক্রমণটা নিচের দিকে হলে তলোয়ারটাকে ঢেকে ফেলার চেষ্টা করবেন না, বিশেষ করে আপনার প্রতিপক্ষ যদি দক্ষ ফেন্সার হন। ষাট দাগে বা তার ওপরে আক্রমণ হলে অবশ্যই ঠেকাবেন। 25 বা তার নিচের রেখায় হামলা করা হলেও প্রতিপক্ষের ফলাকে ঠেকানো কঠিন, কিন্তু আরো নিচে হলে যদি ঠেকাবার চেষ্টা করেন সেটা হবে স্রেফ নির্বুদ্ধিতা। রেগে গিয়ে কখনো ফ্রেঞ্চ কখনো স্প্যানিশ ভাষায় ক্ষোভ প্রকাশ করছেন ভদ্রলোক। কিন্তু কাজ তো হলো। মাস্কের পেছন থেকে মৃদু কণ্ঠে বলল সোহানা। ঠেকিয়ে তো দিলাম। ঠেকিয়ে দিলেন? ঠেকিয়ে দিলেন? ফেন্সিং মাস্টারের গলা চড়ল আরো। এক ঝটকায় মুখের মাস্ক সরিয়ে ফেললেন তিনি। আমি আপনাকে এখানে শেখাতে এসেছি, তাই নয় কি? আপনার সঙ্গে ডুয়েল লড়তে এসেছি কি সিনোরিটা? তরবারি চালানোর শিল্প শিখতে চান আপনি, ঠিক? ট্যাকটিক্স, ম্যানিপুলেশন, স্টাইল, আর্ট এসবই আপনাকে শেখাতে হবে। কাজেই শিখতে হলে সঠিক পদ্ধতিতে শিখতে হবে আপনাকে সিনোরিটা। দুঃখিত, ম্লান গলায় বলল সোহানা। ভুলে গিয়েছিলাম। কটমট করে তাকালেন প্রফেসর মাল্টেজি নিগুয়েডা। টেনে নামালেন মাস্কটা, নির্দেশ দিলেন এঙ্গেজ। তরবারির ফলা দুটো এক হলো। পেন্ট হাউসের ছাদে একটা বেতের চেয়ারে বসে রয়েছেন ব্রিটিশ সিক্রেট সার্ভিস চিফ মার্ভিন লংফেলো। সাদা কাপড়ে মোড়া মূর্তি দুটোর দিকে সকৌতুকে তাকিয়ে আছেন তিনি। তার অফিস হোয়াইট হলে। সোহানার এই পেন্ট হাউস অ্যাপার্টমেন্ট তার যাবার পথেই পড়ে। সুযোগ পেলেই একবার দেখা করে যান ওর সঙ্গে। বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের অন্যতম এজেন্ট সোহানা চৌধুরীকে বয়সের কারণে তিনি যেমন স্নেহ করেন, তেমনি ওর যোগ্যতার কারণে সমীহও করেন। বিএসএস যখন অসংখ্য দুমুখ সাপের ছোবল খেয়ে ধসে পড়তে যাচ্ছিল, বিসিআই তখন অনুরোধে সাড়া দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ধার হিসেবে পাঠানো হয়েছিল প্রথমে মাসুদ রানাকে, পরে সোহানা চৌধুরীকে। এখনো ওরা দুজন বিএসএস এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছে। সেই সূত্রেই রানা ও সোহানাকে ঘনিষ্ঠভাবে জানার সুযোগ হয়েছে মার্ভিন লংফেলো। ওদের দুজনের দ্বারা নানাভাবে উপকৃত হয়েছে বিএসএস, সেজন্য কৃতজ্ঞতা প্রকাশে কখনো কুণ্ঠিত হন না তিনি। তবে সম্পর্কটা শুধু অফিসিয়াল বা আনুষ্ঠানিক নয়, ব্যক্তিগতভাবে ওদের দুজনকে তিনি ভারী পছন্দ করেন। রীতিমতো সামাজিক একটা সম্পর্কও গড়ে তুলেছেন। বিরাট ধনী পিতার একমাত্র কন্যা সোহানা। ইংল্যান্ডে ওর বহু সয় সম্পত্তি আছে। রানার মতো ওরও আছে ব্রিটিশ পাসপোর্ট। বিএসএস এর উপদেষ্টা হিসেবে কাজ করলেও বিসিআই এর দায়িত্ব পুরোপুরি পালন করতে হয় রানা ও সোহানাকে। তবে এবার রানার মতো সোহানাও ছুটিতে রয়েছে। কাজ নিয়ে রাশিয়ায় ছিল সোহানা। ছুটি পাবার পর ওখান থেকে আশরাফ চৌধুরীকে নিয়ে চলে এসেছে ইংল্যান্ডে। আশরাফ চৌধুরী ওর মামাতো ভাই। বয়সে সোহানার চেয়ে 2-4 বছরের বড় হলেও সম্পর্কটা বন্ধুর মতো। আশরাফ চৌধুরী মস্কো একটা ইউনিভার্সিটিতে অঙ্কশাস্ত্র পড়ায়। শুধু যে অঙ্কেই তার আগ্রহ তা নয়, বিভিন্ন শাস্ত্রে অগাধ পাণ্ডিত্য তার। পণ্ডিত প্রবর ভিতর ডিম বলে তাকে খেপায় সোহানা। অভিযোগটা সত্যি বলেই এতদিন মুখ বুজে মেনে নিয়েছে আশরাফ চৌধুরী। কিন্তু এবার ইউনিভার্সিটি থেকে পাওনা ছুটি পেয়ে সোহানার খোঁচার জবাবে চ্যালেঞ্জ জানিয়েছে সে, বড় কোনো বিপদে ফেলে পরীক্ষা করো আমাকে, দেখা যাক সত্যি আমি ভীতু কিনা। খুশি মনে মস্কো থেকে তাকে লন্ডনে নিয়ে এসেছে সোহানা। যদিও ছুটির মধ্যে বিপদে জড়িয়ে পড়ার কোনো ইচ্ছে ওর নেই, আর নিরীহ গোবেচারা মামাতো ভাইটিকে বিপদে ফেলার তো কোনো প্রশ্নই ওঠে না। তাকে সঙ্গে করে নিয়ে আসার পেছনে গোপন একটা ইচ্ছে আছে ওর। বছর কয়েক আগে প্রেমে বিফল হওয়ার পর মেয়েদের দিক থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছে আশরাফ। প্রতিজ্ঞা করেছে নারী জাতীয় গোটা প্রাণীকুলকে সযত্নে এড়িয়ে চলবে সে। সোহানার জেদ তার এই ধনুর্ভঙ্গপণ ভাঙতেই হবে। লন্ডনে ওর যত বান্ধবী আছে তাদের সবার সঙ্গে আশরাফের পরিচয় করিয়ে দেবে ও। তারপর দেখবে কিভাবে ওদের দিক থেকে মুখ ফিরিয়ে থাকতে পারে সে। ইতিমধ্যে কয়েকটা পার্টিতে তাকে নিয়েও গেছে সোহানা। ওর বান্ধবীদের সঙ্গে পরিচিত হতে আপত্তি করেনি আশরাফ। এটাকে সুলক্ষণ বলেই ধরে নিয়েছে ও। ফেং, সোহানার প্রৌঢ় বাটলার,
সিঁড়ি বেয়ে উঠে এলো ছাদে। তার পিছু পিছু এলো এক হারা গড়নের এক বাঙালি তরুণ, মাথা ভর্তি ঝাঁকড়া চুল, চোখে ভারী ফ্রেমের চশমা, ক্ষীণ হাসি লেগে রয়েছে ঠোঁটের কোণে। কি কারণে যেন সারাক্ষণ লজ্জা পাচ্ছে। শুনলাম আপনি নাকি আমেরিকায় পালাবার কথা ভাবছেন। তরুণের সঙ্গে হ্যান্ডশেক করলেন মরফিন লংফেলো। ইঙ্গিতে বেতের একটা খালি চেয়ার দেখিয়ে দিলেন। আশরাফ চৌধুরীর সঙ্গে আগেই পরিচয় হয়েছে তার। আমি ছুটিতে লন্ডনে এসেছি শুনে ডিউক ইউনিভার্সিটির হেড অব দ্য স্ট্যাটিস্টিক্স একটা প্রস্তাব দিয়েছেন। ঠোঁটের লাজুক হাসিটা ছড়িয়ে পড়ল সারা মুখে। 7 দিনে 7টা লেকচার দিতে হবে, কিন্তু সোহানা মানা করে ওদেরকে আমি বলে দিয়েছি সময় করতে পারলে আগামী বছর যাব। ওদেরকে কফি পরিবেশন করলো ফেং। আশরাফ চৌধুরীর শখ হলো অতীন্দ্রিয় বিষয় নিয়ে গবেষণা। এসব তার পোষায়, কারণ বছর কয়েক আগে তার লেখা একটা অঙ্কের বই যুক্তরাষ্ট্রের অনেক স্কুলে পাঠ্য হিসেবে নির্বাচিত হওয়ায় প্রতি বছর রয়্যালিটি বাবদ প্রচুর টাকা পায় সে। যুদ্ধক্ষেত্রে দ্রুত পদশব্দ উঠল। তারপরে শোনা গেল ইস্পাতের সঙ্গে ইস্পাতের সংঘর্ষ। না, ক্ষোভে ফেটে পড়লেন প্রফেসর মালটেজি নিগুয়েডা। কোথায় আপনার ইন্টেলিজেন্স, সেনরিটা? নাকি আপনাকে আমি সাধারণ মেয়ে বলে ধরে নেব? আপনাকে আমি স্টপ হিট করার সুযোগ দিয়েছি, ঠিক? I make a 1-2 with a step forward on the first feint, then disengaged to lunge. But do you make the stop it? No, you defend with a simple parry. দেখা যাচ্ছে এখানে সির্ফ সময়ের অপচয় করছি আমি। শেষ কথাটা বললেন স্প্যানিশ ভাষায়। আপনার লাঞ্চ আমাকে ছুতে পারত, আত্মপক্ষ সমর্থন করল সোহানা। আপনার আঘাতটা আসবে আগে, চিৎকার করছেন প্রফেসর নিগুয়েডা। What does it matter if my own hit follows? It would matter. থেমে গেল সোহানা। এক মুহূর্তের জন্য মাস্ক খুলে ঝলমলে হাসি উপহার দিল ও। ক্ষমা প্রার্থনা করে বলল, আসুন আবার শুরু করি। খানিক নরম হলেন প্রফেসর নিগুয়েডা। আমাকে বলা হয়েছে ফেন্সিং এ আপনি মাসুদ রানার কাছে হাতে খড়ি নিয়েছেন। শুনে ভাবলাম আমাকে তাহলে বেশি খাটতে হবে না, কারণ তাকে আমি শিখিয়েছি, জানি সে কেমন শেখাবে। কিন্তু আপনাকে দেখে। তিনিও মাঝপথে থামলেন, তারপর বললেন, ঠিক আছে আবার। তরবারির ফলা এক হলো, সেই সঙ্গে মুচকি হাসি ফুটল মরভিন লংফেলো ঠোঁটে। আশরাফ বলল, অবাকই লাগছে আমার, ভেবেছিলাম খুব ভালো ফেন্সিং জানে সোহানা। প্রফেসর নিগুয়েডার আলোচনা শুনে বিভ্রান্ত হবেন না, বললেন মার্ভিন লংফেলো। হাসছেন তিনি। তার রাগের কারণ হলো অত্যধিক ঝুঁকি নিচ্ছেন মিস সোহানা। দেখছেন না, ট্রেনিং এর সময়ও ফয়েল নয়, আসল ইস্পাতের শোর ব্যবহার করছেন তিনি। ঝুঁকি নেওয়াটা ওর স্বভাবের একটা বৈশিষ্ট্য। মুশকিল হলো শেখাতে এসে বারবার বিপদের মুখে পড়ে যাচ্ছেন ভদ্রলোক। সত্যি নাকি রানার কাছ থেকে হাতে করে নিয়েছে সোহানা? মাথা ঝাঁকালেন মার্ভিন লংফেলো। ওর কাছ থেকেই তো শিখেছেন সোহানা। নিয়মের কথা ভুলে গিয়ে সুযোগ পেলে আঘাত হানো। তবে মিস্টার রানার বৈশিষ্ট্য হলো ইচ্ছে করলে নিয়মের বাইরে না গিয়েও লড়তে পারেন। কিন্তু সোহানা অধৈর্য, নিয়ম ধরে শিখতে হলে খাটতে হবে তাকে। আঙ্গুল আঙ্গুল, আপনি আঙ্গুল ব্যবহার করবেন সেনরিটা। আবার বিস্ফোরিত হলেন প্রফেসর নিগুয়েডা। কবজি দিয়ে ব্লেড চালাবে একটা বোকা, আপনার হাতে ওটা তরবারি সেনরিটা, টেনিস ব্যাট নয়। র্যাকেট, পরামর্শ দেওয়ার সুরে বলল সোহানা। আই বেগ ইওর পার্ডন, ওটা টেনিস র্যাকেট নয়, কাজেই ওটাকে আপনি আঙ্গুল দিয়ে নিয়ন্ত্রণ করুন। নিন আবার শুরু করুন প্লিজ। আপনি মিস্টার লংফেলো? জিজ্ঞেস করলো আশরাফ। খেলাটা জানেন? ওদের সঙ্গে কখনো খেলেছেন? খেলাটা জানি, তবে যুদ্ধটা জানি না, মৃদু হেসে বললেন বিএসএস চিফ। তবে আজকাল আর খেলি না, বয়স বেড়ে গেলে ক্ষিপ্রতা কমে যায়। হ্যাঁ, মিস্টার রানার সঙ্গে খেলেছি বটে, বেশ কয়েকবারই খেলেছি। ওর কোঅর্ডিনেশন অত্যন্ত ভালো। ফেন্সিং এর আসল কথা হলো সেন্স অফ পয়েন্ট। মানে প্রতিপক্ষ আর তার ব্লেডের কাছ থেকে কত দূরে, কোথায়, কি অবস্থায় রয়েছে আপনার পয়েন্ট, এটা সঠিকভাবে জানতে হবে আপনাকে, শুধু অনুভবের দ্বারা। কাজটা সহজ নয়, চোখ বুজে চেষ্টা করে দেখুন,
দেখবেন 1 ফুট ভুল জায়গায় আন্দাজ করছেন আপনি। এ ব্যাপারে মিস্টার রানা সেন্স দারুণ। আপনার কথাই বিশ্বাস করলাম। ফেন্সিং সম্পর্কে রানার বৈশিষ্ট্য সম্পর্কে বলুন প্লিজ। মুচকি হাসি ফুটল আশরাফ চৌধুরীর ঠোঁটে। জানে রানার প্রশংসা করতে পছন্দ করেন মার্ভিন লংফেলো। যদি কখনো ওর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় আমাকে, কাজে লাগবে। হেসে ফেললেন বিএসএস চিফ। রানার কোনো অভ্যেস বা ঝোঁক নেই। এঙ্গেজমেন্ট, থার্স্ট, প্যারি কোনো ব্যাপারে নির্দিষ্ট কোনো ভঙ্গি বিশেষভাবে প্রিয় নয় ওর। কখন কি করতে যাচ্ছে আন্দাজ করা কঠিন। ও মাই গড! মুখে একটা হাত তুললেন মার্ভিন লংফেলো, চেহারাটা স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। এই মাত্র একটা পর্ব শেষ হলো। এক মুহূর্তের জন্য প্রফেসর নিগুয়েডা ও সোহানা পরস্পরের দিকে তাকিয়ে থাকলো। তারপর ফেন্সিং মাস্টার ঘুরলেন, পিস্টের কাছে দাঁড়ানো টেবিলের কাছে হেঁটে এলেন, নামিয়ে রাখলেন তরবারি ও মাস্ক। সোহানা বলল, আমি দুঃখিত। প্রফেসর নিগুয়েডা ওর দিকে তাকালেনই না। কি ঘটলো বলুন তো? নিচু গলায় জিজ্ঞেস করলো আশরাফ। ছুটে এসে আক্রমণ করেছিলেন প্রফেসর, বললেন মার্ভিন লংফেলো। প্রথমে পিছু হটার কথা সোহানার, কিন্তু তিনি তা না করে প্রথমে ঠেকান। এরপরও নিচের দিকে আক্রমণ করেন প্রফেসর। তবু পিছু হটেননি আপনার বোন। এবার শুধু ঠেকাননি, নিজের জায়গায় দাঁড়িয়ে পাল্টা আঘাত করেছেন। নিয়মের সম্পূর্ণ বিরুদ্ধে, তবে কাজ হয়েছে। ওদের দিকে হেঁটে এলো সোহানা, তরবারিটা ডান হাতে, মাস্কটা ওই একই দিকের বগলের তলায়। ওকে আসতে দেখে দুজনে উঠে দাঁড়ালো। ওস্তাদ বোধহয় খেপে গেছেন, বললেন মার্ভিন লংফেলো। ঠোঁট ওল্টালো সোহানা। প্রথমে আমি আক্রমণ করেছিলাম, সেটা ব্যর্থ হয় আমাকে পিছু হটতেই হবে, এর কোনো মানে আছে? আশরাফের দিকে তাকালো সে। কফি খেয়েছো আশরাফ? মাথা ঝাঁকালো আশরাফ। তোমার মুখ ঘামে ভিজে গেছে। লেডিজ আর অনলি সাপোজ টু গ্লো। ফেন্সিং জ্যাকেট আর একজোড়া ব্রেস্ট প্রোটেক্টর পরে কিছুক্ষণ লাফাও, দেখো কি হয়। ব্রেস্ট প্রোটেক্টর? আশরাফের চোখে অনুসন্ধিৎসু দৃষ্টি। আচ্ছা, তবে না, চ্যালেঞ্জটা আমি গ্রহণ করব না। ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে। প্রফেসর নিগুইডাকে এগিয়ে আসতে দেখে থেমে গেল সে। নিজের মাস্ক ও তরবারি নিয়ে আসছেন প্রফেসর, চোখ গরম করে তাকিয়ে আছেন সোহানার দিকে। গলা সামান্য একটু চড়িয়ে মার্ভিন লংফেলো সোহানাকে বললেন, চিন্তার কিছু নেই, প্রফেসর ডেব্রানকে খবর দিলেই হবে। আরো ভালো হয় যদি প্রফেসর হেমারকে ডাকি। দুজনেই ওরা খুব নাম করেছেন। হেমার? ডেব্রান? অবিশ্বাসে প্রেত চমকে উঠলেন প্রফেসর নিগুয়েডা। মার্ভিন লংফেলোর দিকে কটমট করে তাকালেন তিনি, তারপর ফিরলেন সোহানার দিকে। হঠাৎ করে তার সরু অভিজাত চেহারায় বিষণ্ণ হাসি ফুটল। বাম হাতটা সোহানার দিকে বাড়িয়ে দিলেন তিনি। একটা বাউট শেষ হলে সেটাই নিয়ম। আমার ডিসকর্টিসি ক্ষমা করবেন সেনরিটা, তবে সত্যি আপনি বিপদকে মোটেও ভয় পান না। আমি জানি, আগামী সপ্তাহে ভয় পাবার চেষ্টা করব। উষ্ণ হাসি দেখা গেল সোহানার সুন্দর মুখে। আপনি আসছেন তো? না এসে উপায় নেই। মার্ভিন লংফেলোর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ত্যাগ করলেন প্রফেসর নিগুয়েডা। সপ্তাহে মাত্র 1 ঘন্টা, এতে কাজ হবে না সিনর। সোহানার দিকে ফিরলেন তিনি। নিজেকে আপনি প্রতিদিন 3 ঘন্টার জন্য আমার হাতে ছেড়ে দিন। 6 মাসের মধ্যে আপনাকে আমি এমন একজন ফেন্সারে পরিণত করব, আপনার তুলনায় হোমারকে মনে হবে কাঠুরে। প্রফেসর নিগুয়েডা চলে যাবার পর মার্ভিন লংফেলোর উদ্দেশ্যে হাসল সোহানা। ধন্যবাদ, আপনার কৌশলে কাজ হয়েছে। আমি এক প্রাচীন কৌশলী, বলে হাত ঘড়ির উপর চোখ বুলালেন বিএসএস চিফ। এবার আমাকে ওই গুণটা চর্চা করতে যেতে হয়। ডেস্কের কাজ 5 মিনিট পরে থাকলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। বসুন দেখি, আরেক কাপ কফি খান। একান্তই যদি না ছাড়েন, 8 কাপ, বলে আগের চেয়ারটায় বসে পড়লেন মার্ভিন লংফেলো। আশরাফও বসলো, তার পাশের চেয়ারে বসলো সোহানা। ভালো কথা, বৃহস্পতিবারে আমার সঙ্গে ডিনার খাওয়া সম্ভব হবে কিনা? এক মুহূর্ত থেমে আশরাফের দিকে তাকালেন তিনি। প্রশ্নটা আপনাকেও করছি, আপনি যদি লন্ডনে থাকেন। অমায়িক হেসে আশরাফ বলল, ইতিমধ্যে আপনি জেনে ফেলেছেন,
আমাকে ফেলে কোথাও যাবে না সোহানা। ডিনারের আমন্ত্রণ কখনো প্রত্যাখ্যান করতে নেই, হেসে উঠে বলল সোহানা। কিন্তু ব্যাপারটা কি বলুন তো, হঠাৎ ডিনারের আমন্ত্রণ? স্রেফ সামাজিকতা, নাকি আপনার অপ্রীতিকর কোনো সিদ্ধান্তের সঙ্গে সম্পর্ক আছে? সামাজিকতাই বলা যায়। গত সপ্তাহে আপনি আমাকে ডিনার খাইয়েছেন, বললেন মার্ভিন লংফেলো। না, অপ্রীতিকর কোনো কিছুর সঙ্গে সম্পর্ক নেই। তবে ডিনারের পর আমার এক পুরনো বন্ধুর সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিতে চাই। ডক্টর জিমসন, ডক্টর প্যাকার্ড জিমসন, আমার ব্যক্তিগত বন্ধু। জিমসন? ডক্টর জিমসন? এক মুহূর্ত চিন্তা করলো সোহানা। ও হ্যাঁ, হিস্টোরিয়ান। ইনসালাহতে যে রোমান প্যাপিরাস পাওয়া গেছে তার অর্থ উদ্ধার করেছেন ভদ্রলোক। ডক্টর জিমসনের সঙ্গে পরিচয় নেই, তবে আশরাফও তার নাম শুনেছে। তার কৃতিত্বের খবরটা কাগজে পড়েছে সে। রোমান আমলের কিছু প্যাপিরাস পাবার পর বহু চেষ্টা করেও লেখাটার কোনো অর্থ উদ্ধার করা যাচ্ছিল না। অবশেষে ডক্টর জিমসন সফল হয়েছেন। প্যাপিরাসে পাওয়া সূত্র ধরে খোঁজার পর মাটির তলায় পাওয়া গেছে গোটা একটা শহর। কোথায় যেন জায়গাটা? টাডেমাইট মালভূমিতে। সোহানাকে বললেন মার্ভিন লংফেলো। ওখানে খোঁড়াখুড়ি চলছে। ইচ্ছে করলে আপনি একবার বেরিয়েও আসতে পারেন। যদি যান, ছুটির সময়টা ভালোই কাটাতে পারবেন। খুব ছোট একটা আর্কিওলজিক্যাল টিম কাজ করছে ওখানে, প্রফেসর হোয়াইটস্টোনের অধীনে। কথাটা তুললাম এই জন্য যে আপনি যদি যান, বৃহস্পতিবারের আগেই সিদ্ধান্ত নিতে হবে, কারণ ডক্টর জিমসনকে বললে তিনি আপনার যাবার সব ব্যবস্থা করে দিতে পারবেন। বলছেন এটা কোনো কাজ নয়? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সুহানা। নয়, বললেন মার্ভিন লংফেলো, ভাবলেশীন চেহারা। কাজ একটা আছে বটে, তবে সেজন্য মিস্টার মাসুদ রানাকে দরকার হবে আমার। বলতে পারেন এই মুহূর্তে কোথায় ছুটি কাটাচ্ছেন তিনি? ছুটির সময় আমি কোনো কাজ করতে রাজি নই, বলল সোহানা। প্রশ্ন হলো, সাহারার মাঝখানে কেন আমি ছুটি কাটাতে যাব? প্রত্নতত্ত্ববিদরা কি নিঃসঙ্গতায় ভুগছেন, নাকি তাদের রাঁধুনি দরকার? রানার প্রসঙ্গটা এড়িয়ে গেল সোহানা। সঙ্গ দেওয়ার বা রাধার জন্য মিসেস হোয়াইটস্টোন আছেন, অন্যমনস্কভাবে বললেন মার্ভিন লংফেলো। স্টকহোমে একটা কনভেনশনে রয়েছেন ডক্টর জিমসন। আমাকে ফোন করেছিলেন। খানিকটা ব্যাকুল, খানিকটা সতর্ক বলে মনে হলো তাকে আমার। মনে হলো তার ধারণা মালভূমিতে গোলমেলে কিছু ঘটছে। সেটা কি হতে পারে আমার কোনো ধারণা নেই। তবে আমাকে অনুরোধ করলেন আমি যেন কাউকে একবার পাঠাই ওখানে, স্রেফ একটু নজর রাখার জন্য। আশরাফ বলল, ব্যাপারটা অস্পষ্ট, তাই না? হ্যাঁ, জানি। কাজ ঝাঁকালেন মার্ভিন লংফেলো। ডক্টর জিমসন আমার পুরনো বন্ধু, আমি তার অনুরোধ রক্ষা করতে চাই। সোহানার দিকে ফিরলেন তিনি। অফিস থেকে কাউকে পাঠাতে পারি না, জানা কথা। ভাবলাম আপনি ছুটিতে আছেন, বললে হয়তো ওদিকে বেড়াতে যেতে পারেন। আশা করি বৃহস্পতিবারে দেখা হলে ডক্টর জিমসন সব কথা খুলে বলবেন। ঠিক আছে, আগে ভদ্রলোকের কথা শোনা যাক। কাজটার খরচ যোগাচ্ছে কে? এক মুহূর্ত ইতস্তত করলেন মার্ভিন লংফেলো, তারপর বললেন, ক্যানিং। তবে ব্যাপারটা গোপনীয়। ভদ্রলোক নিজের প্রচার একেবারেই পছন্দ করেন না। কত বছর ধরে জনহিতকর কাজ করছেন তিনি, কিন্তু নিজের নাম কখনো প্রকাশ হতে দেননি। আমাদের অফিসে যতগুলো চ্যারিটি সার্কুলার আসে তার অর্ধেকেরই প্যাট্রন তিনি, বলল সোহানা। স্যার ভিক্টর ক্যানিং। উনি কি রাজকীয় পদক পেতে যাচ্ছেন? দুবার প্রত্যাখ্যান করেছেন, দাঁড়ালেন মার্ভিন লংফেলো। বৃহস্পতিবার কখন ও কোথায় ফোন করে জানাবো আমি। ঠিক আছে। আকাশের অনেক উপরে উঠে এসেছে চাঁদ। ঠান্ডা জোছনায় উদ্ভাসিত হয়ে আছে মেয়েটার মুখ। জারকার বোটের তলায় শুয়ে আছে সে, পিঠের নিচে মোটা একটা কম্বল, গায়ে উলের চাদর। জারকার বাড়ি থেকে রানার ব্যাগগুলো নিয়ে আসা হয়েছে। 1 ঘন্টা হলো বাতাস আর স্রোত পেয়ে নর্থ প্যাসেজ ধরে তরতর করে এগোচ্ছে বোটটা। অবশেষে নড়ে উঠল মেয়েটা। চোখের পাতা বার কয়েক কাঁপল, খুলে আবার বন্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড আর নড়ল না সে। পাশেই বসে আছে রানা। হাত বাড়িয়ে তাকে ছুতে গিয়েও ছুল না ও। ধীরে ধীরে সতর্ক একটা ভাব পড়ছে মেয়েটার চেহারায়। হঠাৎ সব কথা মনে পড়ে যাওয়ায় মোচড় খেল শরীরটা।
চোখে বিহ্বল দৃষ্টি, হাত পা ছুড়ে গা থেকে ফেলে দেওয়ার চেষ্টা করলো চাদরটা। ভয় পাবার কিছু নেই, নরম সুরে বলল রানা। তোমার বিপদ কেটে গেছে। হাত বাড়িয়ে মৃদু চাপ দিল কাঁধে। স্থির হলো মেয়েটা, দৃষ্টিহীন চোখে সরাসরি রানার দিকে তাকিয়ে আছে। মুহূর্তের জন্য নাকের ফুটো দুটো চওড়া হলো, দ্রুত শ্বাস টানল সে। কে? তুমি এখন সম্পূর্ণ নিরাপদ, আশ্বাস দিল রানা। সৈকতে যারা তোমাকে ধরেছিল তাদের হাত থেকে তোমাকে উদ্ধার করা হয়েছে। জানি, ফিসফিস করে বলল মেয়েটা। উচ্চারণ ভঙ্গি বলে দেয় উত্তর আমেরিকার মেয়ে। আমি জানি, তোমার গায়ে অন্যরকম গন্ধ। হেসে ফেলল রানা। শুনে খুশি হলাম। মেয়েটার মাথা সামান্য একটু ঘুরল। বোটে আরেকজন আছে। বোটের পেছনে কালো ছায়া মূর্তিটার দিকে তাকালো রানা। হ্যাঁ, ও জারকা। ওকেও তোমার ভয় পাবার দরকার নেই। আমরা দুজনেই তোমাকে সাহায্য করছি। অনেস্ট। প্লিজ। দুহাত বাড়িয়ে রানাকে ধরার চেষ্টা করলো মেয়েটা। আমি অসুস্থ হয়ে পড়ছি। একটা গড়ান দিয়ে রানার কোলের উপর উঠে পড়ল সে। গলা লম্বা করে বোটের বাইরে বমি করলো। একসময় শান্ত হলো সে, আবার একটা গড়ান দিয়ে উঠে বসলো। হেলান দিল রানার বুক আর কাঁধে। লোনা পানিতে রুমাল ভিজিয়ে তার মুখটা মুছে দিল রানা। দুঃখিত, হাঁপাতে হাঁপাতে বলল মেয়েটা। চিন্তার কিছু নেই, তোমাকে ওরা ইনজেকশন দিয়েছিল, এ তারই প্রভাব। ধীরে ধীরে মেয়েটার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে এলো। তার মুখ দেখে রানা বুঝতে পারলো কি যেন স্মরণ করার চেষ্টা করছে সে। তারপর হঠাৎ একটা ঝাঁকি খেলো, শরীরটা মুচড়ে রানার দিকে ফিরল খানিকটা। ওর একটা কাঁধ খামচে ধরল। জুলি? চাদর থেকে বেরিয়ে এসেছে একটা খালি হাত, শক্ত করে সেটা ধরল রানা। জুলি মানে তোমার সঙ্গে যে মেয়েটা ছিল? হ্যাঁ, আমার বোন। কোথায় সে? প্লিজ। আশঙ্কায় ভেঙে গেল গলাটা। মনটাকে শক্ত করো, নরম সুরে বলল রানা। খবর ভালো নয়, পৌঁছতে আমার দেরি হয়ে গিয়েছিল। তোমার বোন জুলি বেঁচে নেই। ভাঁজ খেয়ে ফুলে উঠল মেয়েটার মুখ, দু চোখ বেয়ে হরহর করে পানি গড়ালো। রানার বুকে মুখ গুজে কপালটা ওর কাঁধে ঘন ঘন ঘষল। খানিক পর ধরা গলায় জিজ্ঞেস করলো সে, ওরা তাকে খুন করেছে? হ্যাঁ, বেনকিউলার দিয়ে দেখেছি আমি। অনেক দূরে ছিলাম, কিছুই করতে পারিনি। কি দেখেছেন বলুন আমাকে। নিজেকে কষ্ট দিও না, পরামর্শ দিল রানা। না, আমি শুনতে চাই। মৃদু গলায় ধীরে ধীরে সৈকতে দেখা দৃশ্যটা বর্ণনা করল রানা। একসময় থামলো ও। ওর কাঁধে মুখ ঘষল মেয়েটা, তারপর স্থির হয়ে গেল। 10 মিনিট এক চুল নড়ল না। এটা তার একার যুদ্ধ, মেনে নেয়ার চেষ্টা। জারকা বা রানা কেউ কোনো কথা বলল না, শুধু পানির ছলাৎ ছলাৎ আর বোটের ক্যাচ ক্যাচ আওয়াজ শোনা গেল। তারপর একসময় রানার কাঁধ থেকে মুখ তুলল মেয়েটা, ঘৃণায় কুঁচকে আছে। গলাটা তিক্ত কান্নার মতো শোনালো। কেন? জুলিকে কেন? এর কোনো অর্থ নেই। ওর মতো ভালো মেয়ে হয় না। ও গড, ওয়াই? নিশ্চয়ই কোনো কারণ আছে। ওকে মারলো, তোমাকে মারলো না। এখন থাক, পরে এ ব্যাপারে কথা বলা যাবে। আগে তুমি সুস্থ হও। মনে হলো রানার কথা শুনতে পাইনি মেয়েটা। খানিক পর নিচু গলায় বলল, অন্ধ চোখ আকাশের দিকে স্থির। আইন ওদের কিছুই করতে পারবে না, এখানে অন্তত নয়। ও গড, ওদেরকে আমি খুন করতে চাই। হ্যাঁ, জুলিকে যারা মেরেছে তাদেরকে খুন করতে পারলে জীবনে আর কিচ্ছু চাই না আমি। কাজটা করা হয়েছে, বলল রানা। ঝট করে ওর দিকে ফিরল মেয়েটা। তুমি? মাথা ঝাঁকালো রানা। তারপর মনে পড়ল মেয়েটা অন্ধ। হ্যাঁ, কিন্তু ওদের কাছে আর্মস ছিল। যে লোকটা আমাকে ধরেছিল। হ্যাঁ ছিল, কিন্তু ব্যবহার করার সুযোগ পাইনি। আমার স্যার মাসুদ রানার কাছে ছুরি ছিল। এই প্রথম কথা বলল জারকা।
মাসুদ রানা? আমি, বলল রানা। শুধু নামটা বলবে, পরিচয় দেবে না? বাংলাদেশের নাম শুনেছ? টুরিস্ট, বেড়াতে এসেছি। তুমি তুমি কালো? হ্যাঁ। কয়েক মুহূর্ত পর মেয়েটা বলল, কিভাবে কি ঘটলো সব বলো আমাকে। বলবে কি বলবে না ভেবে এক মুহূর্ত ইতস্তত করলো রানা। জেদি মেয়ে, না শুনে ছাড়বে না। কি ঘটেছে সংক্ষেপে ব্যাখ্যা করলো ও। কথা শেষ হতে রানার মুঠো থেকে নিজের আঙ্গুলগুলো ছাড়িয়ে নিল মেয়েটা। ওর বাহু ছিল, তারপর আঙ্গুল বোলালো কাঁধ ও বুকে। সবশেষে ছোট্ট করে মাথা ঝাঁকালো সে। বলল, তুমি ওদেরকে খুন করতেই চেয়েছিলে? না, আমাকে দেখে যদি রিভলভারে হাত না দিত ওদেরকে আমি আটক করার চেষ্টা করতাম। তবে মেরেছি বলে দুঃখিত নই। এরপর আর কাউকে খুন করতে পারবে না ওরা। ক্লান্ত আড়ষ্ট হাসি ফুটল মেয়েটার মুখে। তুমি নিশ্চয়ই অদ্ভুত, অসাধারণ একটা মানুষ। আমার ভালো লাগছে, কিন্তু এর জন্য তোমাকে ঝামেলায় পড়তে হবে না তো? না, অন্তত আইনগত কোনো ঝামেলায় পড়তে হবে না। ইয়টের লোকগুলো এ ব্যাপারে মুখ খুলবে না। শোনো, মেইনল্যান্ডে যাচ্ছি আমরা। দক্ষিণ দিক থেকে পানামা সিটিতে উঠব। ভোর হবার আগে পৌঁছতে পারবো বলে মনে হয় না। তার আগে তোমার সব কথা জানা দরকার আমার, খানিক পরে হলেও। আমি এখনই বলতে চাই। লক্ষ্মী মেয়ে, তুমি শুতে চাও? না, আমি হেলান দিয়ে থাকে তোমার কষ্ট হচ্ছে? না না। মেয়েটার শোক ও নিঃসঙ্গতা অনুভব করতে পারল রানা। এমনকি একজন অচেনা পুরুষের বাহুবন্ধনের ভেতরেও খানিকটা সহানুভূতি ও সান্ত্বনা খুঁজে পাচ্ছে সে। শুতে বলছিলাম আরো আরাম পাবে ভেবে। এবার প্রথম কথা, পেনিফিদার নামে কোনো লোককে তুমি চেনো কিনা? সরু ভুরুজোড়া কুচকে চিন্তা করলো মেয়েটা। আমার চেনা উচিত? তাকে আমি ইয়টে দাঁড়িয়ে থাকতে দেখেছি। তোমাকে ধরার জন্য ওদের দুজনকে সেই পাঠিয়েছিল। আমাকে ধরার জন্য আর জুলিকে খুন করার জন্য। সজোরে ঠোঁট কামড়ে ধরল মেয়েটা। হঠাৎ উথলে উঠে শোক সামলে নেওয়ার চেষ্টা করছে। দুঃখিত, জুলি ছাড়া আর কেউ নেই আমার। ও না থাকায় সম্পূর্ণ একা হয়ে গেলাম আমি। না, পেনিফিদার নামে কাউকে চিনি না। আমাকে সে ধরতে চাইবে কেন? ওটাই আমার দ্বিতীয় প্রশ্ন। পেনিফিদার মানে হলো বিপদ। সে আমেরিকান আন্ডারগ্রাউন্ডের কুখ্যাত অপারেটর। সাধারণত ছোট কোনো কাজে হাত দেয় না সে। আমার মনে হয় না মুক্তিপণ আদায় করার জন্য তোমাকে কিডন্যাপ করতে চেয়েছিল সে। তোমার টাকা পয়সা খুব বেশি নাকি? মাথা নাড়ল মেয়েটা। সব মিলিয়ে $800 মতো আছে ব্যাংকে। তুমি কি সরকারি কোনো দপ্তরে চাকরি করো? এই ধরো। না। কি ধরবো? ইন্টেলিজেন্স? ভেতরে হাসি থাকলে ফেটে পড়তো মেয়েটা। তোমার ধারণা অন্ধ মেয়েদেরও ইন্টেলিজেন্সে নেওয়া হয়? আরো অনেক অদ্ভুত ঘটনা জানি আমি। নেভার মাইন্ড। বড় কোনো কোম্পানিতে আছো কি? ইন্ডাস্ট্রিয়াল সিক্রেটস? কেন তোমার মনে হলো আমি কাজ করতে পারি? মেয়েটার গলায় কৌতূহল। কাজ পেতে অসুবিধা হবার কথা নয়, তোমার চেহারা অন্তত তাই বলে। সুরটা স্বাভাবিক, তবে নিশ্চিত একটা ভাব আছে রানার গলায়। বোনকে হারাবার শোকে কাতর হলেও প্রশংসা শুনে মুহূর্তের জন্য আনন্দময় পুলক অনুভব করলো মেয়েটা। সে কিছু বলার আগে আবার বলল রানা, শোনো, সব কথা শোনা দরকার আমার। তুমি বরং প্রথম থেকে শুরু করো। শোনার পর আমি হয়তো বুঝতে পারবো তোমার প্রতি এত কেন আগ্রহ পেনিফিদারের। ঠিক আছে। ধীরে ধীরে শুরু করলো মেয়েটা। মাঝে মধ্যে দীর্ঘ বিরতি নিল। রানা তাকে বাধা দিল না। তার নাম জেনি উডহাউস। মা বাবা দুজনেই মারা গেছেন। পরিবারটি কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আসে। 11 বছর বয়সে মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে কোনো রকমে প্রাণে বেঁচে গেলেও চোখ দুটো হারাতে হয়। এখন তার বয়স 22, জানে জীবনে কখনো দেখতে পাবে না। তার বোন জুলি ওর দেখাশোনা করত। এ ব্যাপারে দুশ্চিন্তায় ভুগত জেনি, কারণ ও একা হয়ে যাবে বলে জুলি তার বয়ফ্রেন্ডকে বিয়ে করতে পারছিল না। ফলে নিজেকে অপরাধী লাগতো তার। শেষ পর্যন্ত আমি একজন বয়ফ্রেন্ড খুঁজে নেওয়ার চেষ্টা করি, বলল জেনি।
মনের সায় ছিল না, কিন্তু সমস্যার আর কোনো সমাধানও পাচ্ছিলাম না। অদ্ভুত অভিজ্ঞতা হলো আমার। রানা অনুভব করলো জেনি কাঁধ ঝাঁকালো। মাত্র দুজনের সঙ্গে মেলামেশা করার সুযোগ পেলাম। আমার জানা হয়নি কি রকম দেখতে তারা, নিজে আমি কিরকম দেখতে এমনকি তাও আমি ভুলে গেছি। প্রথম ছেলেটার কাছে আমি সম্ভবত একটা খেলনার মতো ছিলাম। কিছুদিন মেলামেশার পর আমার বিশ্বাস অর্জন করলো সে। তারপর একদিন একসঙ্গে শুলাম আমরা। ব্যাস, তার কাছে আমি পুরনো হয়ে গেলাম। আমাকে ফেলে চলে গেল সে। রাগে পাগল হয়ে গিয়েছিল জুলি। জীবনে সেই প্রথম ওকে আমি রাগতে দেখি। দ্বিতীয় ছেলেটিকে আমার ভালো লেগেছিল, কিন্তু আমার অন্ধত্বের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু করার ছিল না তার। তবে খুবই ভদ্র ছেলে, এত ভদ্র যে আমাকে ছেড়ে যেতে বিবেকে বাধছিল তার। সম্পর্কটা আমিই ভেঙে দিই, কারণ এর কোনো পরিণতি ছিল না। দুঃখিত, আসলে এসব তুমি শুনতে চাইছো না, তাই না? কথা বলার সুযোগ পেয়ে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে জেনি। ওষুধ হিসেবে কাজ দিচ্ছে। তুমি বলে যাও জেনি, তোমার সব কথাই আমি শুনতে চাই। বলার কথা অল্পই বাকি আছে। জুলি ছিল অত্যন্ত দক্ষ একজন সেক্রেটারি। টপ এক্সিকিউটিভ অফিসাররা ঠিক যে ধরনের সেক্রেটারি পছন্দ করেন। বোনের সঙ্গে থেকে ডিক্টোফোন টাইপিস্ট হিসেবে ট্রেনিং নেয় জেনি। কথাটা বলার সময় মাথাটা সামান্য একটু ঘোরালো জেনি। রানা ধারণা করলো কাহিনীর এই অংশটুকু বোধহয় সত্যি নয়। যে কোনো কারণেই হোক, এটুকু বানিয়ে বলছে মেয়েটা। কারণটা হয়তো আত্মমর্যাদা। কিছুই গোপন করছে না সে, কাজেই একটা মাত্র মিথ্যে বলায় তাকে চ্যালেঞ্জ না করার সিদ্ধান্ত নিল রানা। দুই বোন ওরা একসাথে কাজ করত। নির্দিষ্ট কোথাও নয়, বলা যায় ফ্রিল্যান্সার ছিল ওরা। কখনো কানাডায়, কখনো যুক্তরাষ্ট্রে, এক নাগারে বেশি দিন কোথাও থাকতো না। বেশিরভাগ সময় কাজ করেছে বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহকারী কোম্পানির সঙ্গে। দু একটা খনি ও তেল কোম্পানির কাজও করেছে। তবে গোপন এমন কিছু জানতো না জুলি যে ক্রিমিনাল অর্গানাইজেশনের কাছে মূল্যবান বলে বিবেচিত হতে পারে। জুলিও না, সেও না। আমরা ছুটিতে ছিলাম, বলল জেনি। জুলি একটা গাড়ি ভাড়া করে মেক্সিকোর ভেতর দিয়ে এদিকে চলে আসি আমরা। ভারী রোমাঞ্চকর একটা জার্নি ছিল। জুলি ছিল আমার চোখ। চারদিকের দৃশ্য এত সুন্দর বর্ণনা করতে পারতো, সব প্রায় দেখতে পেতাম আমি। তারপর আমরা ভাবলাম, এত দূরে যখন এসেই পড়েছি, পানামা না দেখে ফিরছি না। তাও দেখা হলো। এবার পানামা থেকে আমাদের ফেরার পালা। গাড়ি রেখে বোট ভাড়া করব, ওই বোটেই চলে যাব নিউ ইয়র্কে অথবা সান ফ্রান্সিসকোয় প্ল্যান করা হলো। বুদ্ধিটা এলো জুলির মাথায়। এত তাড়াতাড়ি না ফিরে পার্ল আইল্যান্ডে গেলে কেমন হয়? সে যুক্তি দেখালো, তারা দুই বোন চিরকাল 3000 মাইল চওড়া একটা জমিনে বসবাস করেছে। জীবনে কখনো কোনো দ্বীপে পা ফেলেনি, শুধু লং আইল্যান্ড বাদে। তবে ওটাকে তো আর গোনার মধ্যে ধরা যায় না। কাজেই ছোট একটা স্টিমারে চড়ে পানামা সিটি থেকে সান মিগুয়েলে চলে এলো তারা। সেই একই বিকেলে একটা মোটর বোট ভাড়া করা হলো। উদ্দেশ্য ছোট বড় অসংখ্য দ্বীপগুলোর মাঝখানে ঘোরাঘুরি, তারপর নির্জন কোনো একটা দ্বীপে শুয়ে রোদ পোহানো ও গোসল করা। জানি গোটা ব্যাপারটাই এক ধরনের পাগলামি ছিল, বলল জেনি। তবে পুরো ছুটির সময়টাই সমস্ত কিছু ঝোঁকের মাথায় করেছি আমরা। কোনো বিপদ তো হয়নি, বরং প্রচুর আনন্দ পেয়েছি। জুলি একটা বীচ পছন্দ করলো। আমরা যখন তীরে ভিড়ছি, ছোট একটা ইয়টকে পাশ কাটাতে দেখেও। মনে পড়ছে ব্যাপারটা নিয়ে নিজেদের মধ্যে কথাও বলি আমরা, কারণ তার আগে পর্যন্ত ওদিকে আমরা কোনো মানুষ বা বোট কিছুই দেখিনি। বিচে আছি ঘন্টাখানেক হবে, এই সময়। গলাটা কেঁপে গেল জেনির। কষ্ট করে একটা ঢোক দিল সে। হ্যাঁ বলো, তাগাদা দিল রানা। হঠাৎ জুলি বলল, দুজন লোক আসছে। আমার মনে হয় আমরা দেখতে পাবার আগেই সৈকতে নেমে এসেছিল লোকগুলো। জুলির গলা শুনে বুঝতে পারলাম অস্থির হয়ে উঠেছে সে, ভয় পাচ্ছে। আমাকে ধাক্কা দিয়ে বোটে তোলার চেষ্টা করলো সে, কিন্তু ওরা আমাদেরকে ধরে ফেলল। রানার বুকে হেলান দিয়ে কয়েক মুহূর্ত চুপ করে থাকলো জেনি, চোখ দুটো বন্ধ। তারপর বলল, এরপর কি ঘটেছে ব্যাখ্যা করা কঠিন। আমার চেয়ে তুমিই বোধহয় ভালো জানো। এ পর্যন্ত যা শুনলে কোনো লাভ হলো? না, কোনো তথ্য বা সূত্র পেলাম না।
ধীরে ধীরে বলল রানা। যতটুকু বুঝতে পারছি ওদের শুধু তোমাকে দরকার ছিল। জুলিকে পালিয়ে যেতে দিলে অপরাধের একজন সাক্ষী থেকে যায়, তাই তাকে মেরে ফেলা হয়েছে। ওর ব্যাপারটাকে এমনভাবে সাজাতে চেয়েছিল দেখে যাতে মনে হয় তোমরা ডুবে মারা গেছো। জুলির লাশটা তীরে এসে ঠেকে তোমারটা স্রোতের টানে ভেসে যায়। এ থেকে আরেকটা ব্যাপার পরিষ্কার হয়ে যায়। কি ব্যাপার? আগে বা পরে তোমাকেও ওরা মেরে ফেলতো। জীবনে কারোর সঙ্গে আমাদের ঝগড়া পর্যন্ত হয়নি, কেন কেউ আমাদেরকে মেরে ফেলতে চাইবে? জেনের গলায় নির্ভেজাল বিস্ময়। কিভাবে ঘটেছে সেটা না হয় জানলাম, কিন্তু কেন ঘটেছে তার উত্তর কে দেবে? ব্যস্ত হবার কিছু নেই, গম্ভীর সুরে বলল রানা। ঘটনার এখানেই শেষ নয়। পেনিফিদারকে চিনি, তোমাকে যদি তার দরকার থাকে হাল ছাড়বে না। কেঁপে উঠল জিনি, আবার বোধহয় অসুস্থ বোধ করছে। ব্যাগ থেকে ব্র্যান্ডের ছোট্ট ফ্লাস্কটা বের করে তার দিকে বাড়িয়ে দিল রানা। এটা ধরো, একটা চুমুক দিলে ভালো লাগবে। ফ্লাস্কটা ঠোঁটে ঠেকিয়ে রাখার জন্য মেয়েটাকে সাহায্য করলো রানা। ছোট ছোট ঢোক গিলে বেশ খানিকটা ব্র্যান্ডি খেলো সে। একটু পরে তার কাঁপুনি থামল। দুঃখিত, লোকটাকে যে আমি ভয় পাচ্ছি তা নয়। জীবনের প্রতি যতটুকু মায়া থাকলে মৃত্যুকে ভয় পায় মানুষ, ততটুকু মায়া আমার ভেতর আর নেই। জুলি নেই, কাজেই কিছুই আর আমি গ্রাহ্য করি না। তবে তুমি যদি ওই লোকটাকেও খুন করতে, আমার ভালো লাগতো। শেষ পর্যন্ত ব্যাপারটা দাঁড়াবেও তাই, হয় সে, না হয় তুমি। রানার কোলের উপর জেনির শরীর আড়ষ্ট হয়ে উঠল। রানা বলে চলেছে, বাস্তব পরিস্থিতি তুমি মেনে নিতে পারবে, বুঝতে পারছি বলেই কথাটা বললাম জেনি। শোনো, যেখানেই তুমি পালাও, তোমাকে পেনিফিদার হাতের মুঠোয় না পাওয়া পর্যন্ত ব্যাপারটা রীতি ঘটবে না, কিংবা সে মারা না যাওয়া পর্যন্ত। কাজেই এখন থেকে অত্যন্ত সতর্ক থাকতে হবে তোমাকে। ধীরে ধীরে শিথিল হলো জেনির পেশি। পানামা সিটিতে পৌঁছলো মামরা। তারপর তুমি আমাকে পুলিশের কাছে নিয়ে যাবে? তুমি যদি চাও, তবে তাতে কোনো লাভ হবে বলে মনে হয় না। পেনিফিদারের যোগাযোগ একটা টেলিফোন এক্সচেঞ্জের চেয়েও বেশি। ভোরের মধ্যে পানামার প্রায় সব কটা গুন্ডা তার পক্ষ থেকে তোমাকে খুঁজতে বেরোবে। পানামা পুলিশের বৈশিষ্ট্য হলো ওদের কাছে প্রোটেকশন চাইলে মৃত্যুটা আরো তাড়াতাড়ি আসে। টাকা খেয়ে পুলিশ অফিসাররাই খুনিদের সুযোগ তৈরি করে দেয়। কিন্তু ক্যানাল জোনে, ওখানেও কি একই পরিস্থিতি? ওদিকটা তো আমেরিকানরা নিয়ন্ত্রণ করে। সব জায়গায় একই অবস্থা। তাছাড়া খানিক আগে দুজন আমেরিকানকে পৃথিবী থেকে ছুটি দিয়েছি আমি। অনেকক্ষণ কথা বলল না জেনি। মাথাটা একদিকে সামান্য কাত হয়ে থাকলো, যেন মন দিয়ে রানার নিঃশ্বাস ফেলার আওয়াজ শুনছে। তার নাকের ফুটো বড় হতে দেখলো রানা। অনুভব করলো তার আঙুলগুলো ওর বাহুর ওপর নড়াচড়া করছে। বুঝতে পারলো নিজস্ব ভঙ্গিতে ওকে বুঝতে চেষ্টা করছে মেয়েটা, ওর সম্পর্কে আরো ভালো ধারণা পেতে চায়। অবশেষে মুখ খুলল সে। তোমাকে খুব অভিজ্ঞ মনে হলো আমার, কিন্তু নিজের সম্পর্কে সব কথা আমাকে জানাওনি। শুধু এটুকু জেনে রাখো, আমার কাছে তুমি নিরাপদ। আর কিছু যদি না জানাতে চাও, তোমাকে আমার রহস্যময় মানুষ বলে মনে হবে। আর কি জানতে চাও তুমি? মাসুদ রানার আসল পরিচয়। হেসে উঠল রানা। বললে বিশ্বাস করবে? বিপদ থেকে মানুষকে উদ্ধার করাটা আমার পেশার একটা অংশ। তবে ছুটিতে আছি আমি। প্রাইভেটেই? জিজ্ঞেস করলো জেনি। তাকে রোমাঞ্চিত বলে মনে হলো রানার। না, আমি সরকারি চাকরি করি। ও, তার মানে জেমস বন্ডের বাস্তব সংস্করণ? আবার হেসে ফেলল রানা। ব্রিটিশ সিক্রেট সার্ভিসের সাথেও লিয়াজো আছে আমার, বলল ও। আবার কিছুক্ষণ চুপ করে থাকলো মেয়েটা, তারপর বলল, আমার জন্য অনেক করেছো তুমি মাসুদ রানা, অসংখ্য ধন্যবাদ। মনে হচ্ছে এরপর কি করবে তাও ভেবে রেখেছো তুমি, বলবে আমাকে? পুয়ের্টো দে কোরোর পিছনে রাস্তার কাছাকাছি ছোট্ট একটা কটেজ আছে আমার,
মাইল দিয়ে খাটতে পারবে তুমি? পারবো। চাদর মুড়ি দিয়ে? জারকার মেয়েরা তোমার জন্য কিছু কাপড় ও একজোড়া স্যান্ডেল দিয়েছে, আপাতত ওগুলো দিয়েই কাজ চালাতে হবে তোমাকে। কটেজের গ্যারেজে আমার একটা গাড়ি আছে বটে, তবে ওটা আমি ব্যবহার করতে চাই না। ওখানে স্রেফ গা ঢাকা দিয়ে থাকবো আমরা। কেন? কারণ পানামা থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা খুব বেশি নেই। ইচ্ছে করলে সবগুলোর উপর সহজেই নজর রাখা যায়। এয়ারপোর্ট বা পোর্টে পেনিফিটারের লোক থাকবে, হাইওয়ে বর্ডার ক্রসিংয়েও থাকবে। তার অর্গানাইজেশন এত বড়? পানামায় গুন্ডা পান্ডা ভাড়া করতে বেশি টাকা লাগে না। গা ঢাকা দিয়ে থাকবো কতদিন? সেটা এখনই বলতে পারছি না। 2-3 দিন পর পরিস্থিতি বুঝে একটা সিদ্ধান্তে আসতে পারবো বলে মনে করি। তবে চিন্তা করো না, তোমাকে নিরাপদ জায়গায় পৌঁছে না দিয়ে আমি কোথাও যাচ্ছি না। দরকার হলে আমি আমার বন্ধুদের সাহায্য চাইব। পানামায় তোমার বন্ধু আছে? 1 সেকেন্ড ইতস্তত করে রানা বলল, না, পানামায় নেই। তবে আমি ডাকলে দুনিয়ার যে প্রান্তেই থাকুক তারা ছুটে চলে আসবে। তাহলে বলা যায় ভালো লোকের হাতেই পড়েছি আমি, বিড়বিড় করলো জেনি। নড়ে চড়ে রানার কোলের উপর পিঠ আর মাথা দিয়ে শুয়ে পড়লো সে। চোখ বুঝলো, অনুভব করলো তার গায়ের চারধারে চাদরটা গুজে দিচ্ছে রানা। তুমি ঘুমাও জেনি, কোমল সুরে বলল রানা। কোনো চিন্তা নেই।